সবাইকে আসসালামু আলাইকুম। আজকে টাউন হল মিটিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক মাসের 21 তারিখ আমরা টাউন হল মিটিং করি। আর আমাদের টাউন হল মিটিং এ কারা অংশ নেয়? যারা আমাদের অ্যালামনাই মেম্বার, নেক্সট লেভেল পরিবারের সদস্য, যারাই আমাদের নেক্সট লেভেল থেকে কোনো একটা কোর্স করেছে তারা আমাদের অ্যালামনাই মেম্বার হয়, এবং তাদেরকে নিয়ে প্রত্যেক মাসের 21 তারিখ আমরা একটা ফ্রি টাউন হল মিটিং করি। আপনাদের সাথে আড্ডা দেই, গল্প করি এবং বিভিন্ন কোনো একটা লার্নিং নিয়ে আমরা শেয়ার করি। এবং এই ধরনের সুযোগ বাংলাদেশে নেক্সট লেভেলই প্রথম নিয়ে এসেছে, যে প্রত্যেক মাসে টাউন হল মিটিং, এবং সেই টাউন হল মিটিং এ আপনি বিনামূল্যে কিছু শিখতে পারবেন। এবং আপনাদের সাথে এবং আমরা যে একটা পরিবার, এই ফিলটা দেওয়ার জন্য যে নেক্সট লেভেলের আপনারা নেক্সট লেভেলের সদস্য, আপনারা পরিবার। এবং প্রত্যেক মাসে আমরা নেক্সট লেভেলে কি কি আপডেট আছে সেগুলো শেয়ার করি এবং একটা টপিক আমরা আলোচনা করি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমরা টাউন হল মিটিং আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এটা 2024 সাল থেকে জানুয়ারি মাস থেকে শুরু করেছি, এবং দেখতে দেখতে আমাদের 1 বছর হয়ে গেছে। মাঝখানে শুধু আমরা জুলাই মাসে টাউন হল মিটিংটা করতে পারি নাই, গত বছর জুলাই মাসে। আপনারা সকলে জানেন গত বছর জুলাই মাসে বাংলাদেশ ইন্টারনেট বিহীন ছিল। এই জন্য আমরা গত বছর জুলাই মাসে শুধু আমরা টাউন হল মিটিং করতে পারি নাই। এছাড়া প্রত্যেক মাসের 21 তারিখ আমরা টাউন হল মিটিং করছি। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অ্যালামনাইদেরকে নিয়ে, সেই গ্রুপে থাকবেন। অনেকে দেখবেন গ্রুপ থেকে লিভ নেয়। এর মানে আপনি লার্নিং এর সাথে মানে লার্নিং চাচ্ছেন না আর। আমাদের নেক্সট লেভেলে আমরা প্রত্যেক মাসে 21 তারিখ টাউন হল মিটিং করি। এটা কাদেরকে নিয়ে? যারা আমাদের গ্রুপের মেম্বার, তাদেরকে নিয়ে। এই জন্য গ্রুপে মেম্বার হয়ে থাকবেন, গ্রুপ থেকে লিভ নিবেন না। ওকে, আমরা আজকে টাউন হল মিটিং শুরু করতে যাচ্ছি কিছু নিউজ দিয়ে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশে প্রথম বীমা বিষয়ের উপর সেলস কোচিং নিয়ে এসেছি, যেটাকে আমরা ইন্স্যুরেন্স সেলস কোচিং বলছি। আমাদের প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তৈরি করতে হবে, প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যাদের কাছে প্রফেশনাল সার্ভিস পাওয়া যাবে। সেই লক্ষ্যে আমরা 2024 সালের জানুয়ারিতে আমাদের প্রথম ইন্স্যুরেন্স সেলস কোচিং এর ব্যাচ শুরু করেছিলাম। এরপর জুলাইতে সেকেন্ড ব্যাচ শুরু করেছিলাম, আর এই বছর আমরা তৃতীয় ব্যাচ শুরু করতে যাচ্ছি। এবং আমাদের এই সেলস কোচিং এ কি হচ্ছে? সেলস কোচিং এ 6 মাস আপনাকে গাইড করব আমরা। 6 মাস আপনাকে গাইড করব, আপনাকে ট্রেনিং করাবো। আপনি নিজে একটু চিন্তা করুন, কেউ যদি আপনাকে 6 মাস আপনার পিছনে লেগে থাকে, আপনাকে গাইড করে, আপনাকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, আপনার পারফরমেন্স কিন্তু এমনিই বেড়ে যাবে। এবং সেটাই হয়েছে আমাদের প্রথম ব্যাচে এবং দ্বিতীয় ব্যাচে। যারা ভর্তি হয়েছিল অনেকের খুব ভালো সফলতা এসেছে। যেমন বেঙ্গল স্টুডেন্ট লাইফের কয়েকজন জয়েন করেছিল। বেঙ্গল স্টুডেন্ট লাইফের মালদ্বীপ কন্টেস্ট ছিল, যে ডিসেম্বর মাসের ব্যবসা পর্যন্ত তাদের আমাদের দুইজন সেলস কোচিং এ যারা ভর্তি হয়েছিল, দুজন মালদ্বীপ কোয়ালিফাই করেছে আলহামদুলিল্লাহ। এবং ন্যাশনাল লাইফের দুইজন ভর্তি হয়েছিল আলহামদুলিল্লাহ। যিনি ভর্তি হয়েছিল তিনি সারা বাংলাদেশে ওনার ডেজিগনেশনে প্রথম হয়েছে। যমুনা লাইফের একজন ভর্তি হয়েছে, তিনি সেকেন্ড হয়েছেন। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই মানে বলার মতো সফলতার গল্প আছে, এবং সেই গল্প আপনাদেরই হবে আমাদের সেলস কোচিং এ ভর্তি হওয়ার পর। এবং এই সেলস কোচিং এ কি হবে? 24টা টপিকে আপনাকে শিখাবো। বিমার অ আ ক খ হাতে কলমে শিখবেন। দেন 6 মাস পর আমরা আপনার একটা পরীক্ষা নিব। সেই পরীক্ষায় পাশ করলে আপনি কি পাবেন? একটা প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সার্টিফিকেট। এই সার্টিফিকেট আপনি যখন আপনার গ্রাহকদেরকে দেখাবেন, তখন গ্রাহকরা আশ্বস্ত হবে যে আপনি বিমার বেসিকটা জানেন। কারণ ইন্স্যুরেন্সে যে কোনো পেশার মানুষ এখানে কাজ করতে পারে। আপনি সায়েন্স নিয়ে পড়ে এখানে কাজ করতে পারবেন, কমার্স নিয়ে পড়ে এখানে কাজ করতে পারবেন, আর্টস নিয়ে পড়ে এখানে কাজ করতে পারবেন, মাদ্রাসায় পড়ে এখানে কাজ করতে পারবেন। তাহলে এই পেশা ভালো করার উপায় কি? এই পেশা ভালো করার একটা মাত্র উপায়, সেটা ট্রেনিং, ট্রেনিং এবং ট্রেনিং। তাহলে আপনাকে সেই ট্রেনিংটা দিব 6 মাস ব্যাপী, এবং আপনাকে কোচিং করাবো। এবং ইনশাল্লাহ 6 মাস আমার সান্নিধ্যে থাকার পর আপনারা দেখবেন আপনার আমূল পরিবর্তন এসেছে। তো সেটার ভর্তির আজকে লাস্ট ডেট। আজকে 21শে ফেব্রুয়ারি। আমাদের প্ল্যান আগামীকাল থেকে আমরা ক্লাস শুরু করব। আমাদের 40 জন আসন সংখ্যা। অনেকেই ভর্তি হয়েছেন, আর হয়তো কিছুটা সিট খালি আছে। আপনাদের কাছে আহ্বান থাকবে, ভর্তি হয়ে যে আপনি নিজে ভর্তি হন, অন্যদেরকে ভর্তি হতে উৎসাহিত করেন। তিথি ম্যাডাম আমাদের সাথে জয়েন করেছেন। জি ম্যাডাম, কেমন আছেন? তাহলে আমাদের সেলস কোচিং আজকে ভর্তি লাস্ট ডেট। যারা ভর্তি হতে আগ্রহী হোয়াটসঅ্যাপ আমাকে নক করবেন, নক করে ভর্তি হয়ে যাবেন। এবং আপনার টিমের যদি এরকম কেউ থাকে যে বিমা পাশে নতুন জয়েন করেছে, তার ইন্স্যুরেন্সের ট্রেনিংটা দরকার, ভর্তি হতে হলে। এবং আমাদের 6 মাসের ফি খুবই সামান্য না হচ্ছে। 6 মাসের ফি মাত্র 6,000 টাকা। অর্থাৎ প্রত্যেক মাসে মাত্র 1,000 টাকা করে পড়তেছে। আপনাদের কাছে আহ্বান থাকবে, আমাদের এই 6 মাসে ইন্স্যুরেন্স সেলস কোচিং আপনি ভর্তি হবেন।
এরপর আপনাদের আরেকটা গুড নিউজ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে বীমা বিষয়ের উপর আমি হচ্ছে একটা বই লিখেছি। আমার দ্বিতীয় বই। আমার প্রথম বই ছিল আমি একজন বীমা আপত্তি মোকাবেলা ছিল আমার প্রথম বই বীমা বিষয়ের উপর। এবং বীমা বিষয়ের উপর আমার দ্বিতীয় বই আমি একজন বীমা উপদেষ্টা। এই বইটা অনেক যত্ন নিয়ে লেখা হয়েছে, অনেক সময় নিয়ে লেখা হয়েছে। এবং আপনি যেন আনন্দিত হবেন, এই বইতে আমি 3জন সিওর সাক্ষাৎকার তুলে ধরেছি যারা এফএ থেকে সিও হয়েছে। বীমা হচ্ছে এরকম একটা পেশা, এই পেশায় আপনি এফএ থেকে কাজ করতে করতে একদম কোম্পানির কি হতে পারবেন, এমডি হতে পারবেন। এবং সেটা উদাহরণ আমাদের বাংলাদেশে আছে। এরকম 3জন সিওর সাক্ষাৎকার আমরা এই বইতে তুলে ধরেছি। এবং একজন এফএ কিভাবে কর্মচারী পেশায় এই পেশায় আছে। একজন এফএ বীমা পেশায় কিভাবে সফল হবে সেই গল্পগুলো এই বইতে দেওয়া আছে। এই বইটার হচ্ছে বলুন। অলরেডি প্রি অর্ডার শুরু হয়েছে। রকমারিতে অলরেডি প্রি অর্ডার শুরু হয়েছে, আমাদের নেক্সট লেভেলের ওয়েবসাইটে হচ্ছে প্রি অর্ডার শুরু হয়েছে। সবার আগে বইটা হাতে পেতে আপনাদেরকে আহ্বান থাকবে হচ্ছে এখনই প্রি অর্ডার করে ফেলেন। আমাদের নেক্সট লেভেল ওয়েবসাইটে প্রি অর্ডার করতে পারবেন, এছাড়া রকমারিতেও প্রি অর্ডার করতে পারবেন। এবং 25% ছাড়ে বইটার মানে প্রি অর্ডার মূল্য হচ্ছে 300 টাকা। আর যারা প্রি অর্ডার করবেন তাদের জন্য এটা 300 টাকা। পরে বই যখন পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আবার 25% ছাড় পাবেন না। তখন হয়তো সর্বোচ্চ 10 থেকে 15% ছাড় পাবেন, ঠিক আছে? এই জন্য 25% ছাড়ে বইটি প্রি অর্ডার করতে এখনই প্রি অর্ডার করে ফেলেন। আশা করছি এটা 28 তারিখের ভিতর চলে আসবে। 28 তারিখের পর আপনাদের হচ্ছে ঠিকানায় বা বইটি কুরিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এছাড়া হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, নেক্সট লেভেল ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে হচ্ছে বীমা বিষয়ের উপর 10টা কোর্স আছে। সেই কোর্সগুলো আপনারা করতে পারেন। এগুলো আপনি ঘরে বসে যে কোনো সময় আপনি এই কোর্সগুলো করতে পারবেন। এবং মানুষের হায়াত মতো হচ্ছে মানে কোনো তো হাতে নাই, মানে হচ্ছে যে কোনো সময় মারা যেতে পারে। আমি আলামিন মোহাম্মদ এখন যদি মারা যাই তা অ্যাটলিস্ট শান্তিতে মরতে পারবো যে বীমা সেক্টরের জন্য কিছু করতে পেরেছি। যেমন বীমা সেক্টরের জন্য আমি 10টা রেকর্ডেড কোর্স করে রেখেছি। আমি মারা গেলেও আপনারা এই কোর্সগুলো কি করতে পারবেন, আপনার মুঠোফোনে আপনি করতে পারবেন যে কোনো সময় ঘরে বসে। মানে এটা একটা তৃপ্তি যে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য আমি ট্রেনিং খুবই সুন্দর সুন্দর মতো রেকর্ডেড করে, আপনি এই কোর্সগুলো ভিডিওগুলো দেখেন, খুবই মানে দামি ক্যামেরা দিয়ে হচ্ছে রেকর্ড করা হয়েছে, স্টুডিও থেকে রেকর্ড করে এগুলো হচ্ছে কোর্সগুলো আপলোড আপলোড করা হয়েছে। এবং প্রত্যেকটা কোর্সের শেষে কুইজ আছে, কুইজে পাশ করলে আপনি কি পাবেন, সার্টিফিকেট পাবেন এবং লাইফ টাইম এক্সেস পাবেন। চমৎকার সুযোগ আমি এনেছি বীমা সেক্টরের জন্য। আশা করছি এই কোর্সগুলো আপনি নিজে করবেন এবং অন্যদেরকে করতে উদ্বুদ্ধ করবেন। এবং এই যে বই লিখেছি, এই বইটা কিন্তু রয়ে যাবে আপনার বাসায়। আমার মানে যদি দাওয়াত দিতে চান, এই বইটা রাখা মানে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, ঠিক আছে? তাহলে এই বইটা হচ্ছে সংগ্রহ করার আহ্বান থাকবে। বীমা সেক্টরে হচ্ছে একটা বই বেস্ট সেলার, যেমন বাংলাদেশে যেমন বেস্ট সেলার বই বলে না, একটা বই 20,000 উপর সেল হলে এটাকে বেস্ট সেলার বলে। 20,000 কপির উপর যে সেলার। ইন্স্যুরেন্সের সেক্টরে কাজ করে 5 লাখের অধিক মানুষ। 36টা ইন্স্যুরেন্স কোম্পানিতে 5 লাখের অধিক মানুষ হচ্ছে কাজ করে। তো 5 লাখের মাত্র 10% মানুষ যদি বই কিনে, তাহলে আমার বই তো বাংলাদেশে বেস্ট সেলার বই হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষ 10% মানুষ কিনে না। তাহলে দেখেন, আপনি যে সেক্টরে কাজ করেন ওই সেক্টরের সম্পর্কে তো বই পড়তে হবে। আপনি ডাক্তার, ডাক্তারি সম্পর্কে বই পড়তে হবে। আপনি একজন উকিল, উকিল সম্পর্ক ল সম্পর্কে আপনার বই পড়তে হবে। তাহলে আপনি যেই পেশায় কাজ করেন ওই পেশা সম্পর্কিত বই পড়তে হবে। তাহলে আপনি একজন বীমা পেশায় কাজ করছেন, তাহলে বীমা সম্পর্কিত বইগুলো পড়তে হবে। তাহলে এবং এক সময় কি ছিল যে বীমা সেক্টরের জন্য কোনো ভালো বই ছিল না। এখন কিন্তু বীমা সেক্টরের জন্য খুব ভালো ভালো বই আছে, বীমা বীমা বিষয়ের পর অনেক ভালো ভালো বই আছে। আমি লিখছি, তারপর ইব্রাহিম স্যার আছেন উনি লিখতেছে, মাহমুদুল ইসলাম ভাই আছেন তিনি লিখতেছেন, মুর্তুজা আলী স্যার আছেন তিনি লিখতেছেন। অর্থাৎ বীমা বিষয়ের উপর এখন অনেক বই আছে। তাহলে আপনারা কি সে বইগুলো সংগ্রহ করছেন? এবং আপনি আপনার চেম্বারে যদি বই সাজিয়েও রাখেন, তাহলে একটা গ্রাহকদেরকে কি ফিলিংস দিবে না, এই লোকটা হচ্ছে পড়াশোনা করে, না বীমা বিষয় সম্পর্কে স্টাডি করে, ওনার কাছ থেকে সঠিক পরামর্শ নেওয়া যাবে। তাহলে বই সাজিয়ে রাখার জন্য হলেও তো আপনার বই কিনতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সেই বইগুলো কিনে না। যেমন আমাদের যদি বলি বীমা আপত্তি মোকাবেলা, এখন পর্যন্ত মাত্র 800 কপি সেল হয়েছে। তাহলে চিন্তা করেন বীমা আপত্তি মোকাবেলা কত চমৎকার একটা বই। 5 লাখ ইন্স্যুরেন্স এজেন্টের মধ্যে মাত্র 800 জন মানুষ এই বইটা সংগ্রহ করেছে। কিন্তু এই বইটা তো আরো বেশি সেল হওয়ার দরকার ছিল। মানে এগুলো বলতেছি যাতে হচ্ছে আপনারা এই বইগুলো প্রচার করেন। এর মানে এই না যে আমি হাল ছেড়ে দিচ্ছি, লেখা বন্ধ করে দিব। কিন্তু আরো বেশি সাড়া পাওয়ার দরকার ছিল। এবং আপনারাই কিন্তু আমার অ্যাম্বাসেডর, আপনারা হচ্ছে আমার অ্যাম্বাসেডর। আপনারা বেশি বেশি মানুষকে বলবেন এই বই সংগ্রহ করার কথা, নিজে সংগ্রহ করবেন, অন্যদেরকে সংগ্রহ করতে উদ্বুদ্ধ করবেন। তাহলে বীমা আপত্তি মোকাবেলা এই বইটা মাত্র এখন পর্যন্ত 800 কপি সেল হয়েছে, কিন্তু আরো বেশি সংগ্রহ করা উচিত ছিল, ঠিক আছে? ওকে, আশা করছি
এই বীমা আমি একজন বীমা উপদেষ্টা বইটা আপনাদের খুব প্রচুর ভালো লাগবে, কারণ এটা অনেক যত্ন নিয়ে লেখা। এবং যেমন বীমা আপত্তি মোকাবেলা যারাই সংগ্রহ করেছে সবাই বলেছে খুবই ভালো বই, খুবই কোয়ালিটিফুল বই। আশা করছি এই বইটাও আপনারা সংগ্রহ করবেন। আজকে আমাদের টাউন হল মিটিং এ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বই নিয়ে আলোচনা করব। আপনি লাইফে যদি একটা বই পড়তে চান, সেই একটা বই হচ্ছে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। অনেকেই বলছেন যে এই বিষয়ের উপর আরেকবার হচ্ছে রিপিট করলে ভালো হয়। আমরা এই বিষয়ের উপর হচ্ছে গত নভেম্বরে আলোচনা করেছিলাম। অনেকেই মেসেঞ্জার পার্সোনালি নক করেছিল যে হচ্ছে যে এই বিষয়ের উপর আরেকবার টাউন হল মিটিং করলে ভালো হয়, যে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। যারা সফল মানুষ, যারা ভালো লিডার, তাদের ভিতর 7টা হ্যাবিটস থাকে। সেই 7টা হ্যাবিটস আপনার ভিতর যে আয়ত্ত করতে পারেন, আপনিও একজন কি হতে পারবেন, সফল মানুষ হতে পারবেন, একজন ভালো লিডার হতে পারবেন। 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই বইটা লিখেছেন হচ্ছে স্টিফেন আর কভে। স্টিফেন আর কোভে, বইটা 1989 সালে প্রকাশিত হয়েছিল এবং এখন পর্যন্ত 40 মিলিয়নের উপর বই এটা কি হয়েছে, সেল হয়েছে এবং অনেক ভাষায় এটা অনুদিত হয়েছে এবং বাংলা ভাষাও এটা কি আছে, এটা অনুবাদ আছে। আজকে আহ, দেখা যাচ্ছে বইটা পড়তে হয়তো আপনার হয়তো অনেক সময় লেগে যাবে। আজকে আমরা এই বইটার সামারি আপনাদের সাথে তুলে ধরবো, যাতে অ্যাটলিস্ট এই সামারি গুলো শুনেও যাতে আপনি এটা মাথায় রাখতে পারেন। কারণ পৃথিবীতে এত এত বই আছে, মানে হচ্ছে আপনি বই পড়ে তো শেষ করতে পারবেন না। বইয়ের সামারি হচ্ছে জানলে আপনি অ্যাটলিস্ট এটা আয়ত্ত করতে পারবেন। তাহলে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলে 7টা হ্যাবিটস নিয়ে আলোচনা করা হচ্ছে। 7টা অভ্যাস। 7টা অভ্যাস কি? প্রথম অভ্যাস হচ্ছে রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি, আপনি আপনি একটু রেসপন্সিবল হবেন, অর্থাৎ দায়িত্ব কাঁধে নিবেন। আমরা অধিকাংশ মানুষ কি করি, দায়িত্ব অন্যের কাঁধে তুলে দেই, দায়িত্ব নেই না। তা যারা হচ্ছে ভালো লিডার, যারা সফল মানুষ, তারা দায়িত্ব কাঁধে নেয়, রেসপন্সিবল হয়, তারা রেসপন্সিবিলিটি, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ হওয়া, প্রোঅ্যাক্টিভলি কাজ করা, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যেটাকে বলে। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ভিশন। একজন সফল মানুষের, একজন ভালো লিডারের ভিশন থাকতে হবে। ভিশন মানে কি? ভিশন মানে হচ্ছে লং টার্ম গোল। লং টার্ম গোলটা কিরকম? লং টার্ম গোল হচ্ছে আপনি আজকে শামীম সাহেব যদি মারা যান, তাহলে মানুষ কি বলবে আপনাকে নিয়ে? মানুষ কি বলবে, শামীম সাহেব অনেক ভালো মানুষ ছিল। আপনি আজকে দেলোয়ার হোসেন যদি মারা যান, তাহলে আশেপাশে মানুষ আপনাকে কি বলবে? যে দেলোয়ার হোসেন খুবই ভালো মানুষ ছিল, খুব ভালো ভালো বীমা কর্মী ছিল, সে কথা দিয়ে মানুষের কথা রাখতো। তাহলে আপনার সম্পর্কে মানুষ কি বলবে? তাহলে আপনি কি চাচ্ছেন যে আপনার সম্পর্কে মানুষ কি বলবে? এটাই হচ্ছে আপনার হচ্ছে ভিশন। তাহলে আমাদের সেই ভিশনটা সেট করতে হবে যে আমার অবর্তমানে মানুষ আমাকে কিভাবে স্মরণ রাখবে। যেমন আমি আলামিন মোহাম্মদ, আমি যদি মারা যাই, মানুষ যেন বলে যে এই মানুষটা বীমা সেক্টরের জন্য অনেক কিছু করেছে। ইভেন আমি সেটাই চাচ্ছি এবং সেই অনুযায়ী কি কি কাজ করে যাচ্ছে। তাহলে আপনি যখন মারা যাবেন, আপনার সম্পর্কে মানুষ কি কি বলবে? তাহলে যেটা বলবে সেটাই হচ্ছে আপনার ভিশন, যেটা আপনি চাচ্ছেন, এবং আপনার সেই ভিশনটা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে প্রায়োরিটাইজেশন। প্রায়োরিটাইজেশন মানে কি? প্রায়োরিটি দেওয়া, অগ্রাধিকার দেওয়া। কোন কাজটা আপনি আগে করবেন, কোন কাজটা পরে করবেন। তাহলে আমাদের অনেক কাজ জমা হবে, কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা পরে করব, এই যে প্রায়োরিটি সেট করা, সেটা হচ্ছে 3 নম্বর। কারণ আপনার জন্য 24 ঘন্টা, যিনি বিল গেটস তার জন্য 24 ঘন্টা, যিনি আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য 24 ঘন্টা, এবং সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ একটা জিনিসের ক্ষেত্রে কারোর সাথে কোনো বৈষম্য করে নাই। সেটা কিসের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে এই সময়, সময়ের ক্ষেত্রে কারোর জন্য কোনো বৈষম্য করার নেই। প্রত্যেককে 24 ঘন্টা সময় দিয়েছে, আপনাকেও 24 ঘন্টা সময় দিয়েছে। চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস তাকেও 24 ঘন্টা সময় দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তাকেও কি করেছে, 24 ঘন্টা সময় দিয়েছে। তাহলে একজন সফল মানুষ, একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? সফল মানুষ সে 24 ঘন্টা সময়কে ইফেক্টিভলি কাজে লাগায়, তাদের ভিতরে কোনো সিস্টেম লস হয় না। আর একজন ব্যর্থ মানুষের সাথে পার্থক্য কোথায়? ব্যর্থ মানুষ কি করে, প্রচুর সিস্টেম লস করে, সময়ের অনেক অপচয় করে। সময়ের অপচয়, অনেক সিস্টেম লস হয় আমাদের, আমরা সময়কে ইফেক্টিভলি কাজে লাগাইতে পারি না। তাহলে এই যে প্রায়োরিটাইজেশন খুব ইম্পর্টেন্ট, যে কোন কাজটা আপনি আগে করবেন, কোন কাজটা পরে করবেন, এটা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম অভ্যাস হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া, দায়িত্ব কাঁধে নেওয়া, প্রোঅ্যাক্টিভলি কাজ করা। 2 নম্বর হচ্ছে ভিশন।
ভিশন মানে কি আপনার লং টার্ম গোল। আপনার মৃত্যুর পর মানুষ আপনাকে কিভাবে স্মরণ করবে সেটা একটু কল্পনা করেন, সেটা একটু ভাবেন যে আমি চাই মানুষ আমাকে এইভাবে স্মরণ করবে। যে আমি চাই যে আমি নিখিল সাহেব যদি আজকে মারা যায়, মানুষ সবাই স্মরণ করবে যে নিখিল সাহেব টাঙ্গাইলের বিমার দাওয়াত পৌঁছায় দিয়েছে, তিনি টাঙ্গাইলে ন্যাশনাল লাইফের একজন অগ্রদূত। তাহলে আপনি কিভাবে চাচ্ছেন নিজেকে স্মরণ করতে? এরপর তাহলে আপনার যে ভিশন, এই ভিশন অ্যাচিভ করার জন্য কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে সেটা সেট করতে হবে, প্রায়োরিটাইজেশন। 4 নাম্বার মিউচুয়াল বেনিফিট। আপনি যখন কাজ করতে যাবেন, মানুষের সাথে কি হবে, অনেক কনফ্লিক্ট হবে, অনেকের সাথে অনেক নেগোসিয়েশন করতে হবে। তাহলে আমাদের মিউচুয়াল বেনিফিট করতে হবে। মিউচুয়াল বেনিফিট কি? মিউচুয়াল বেনিফিট আপনিও জিতবেন আমিও জিতবো, উইন উইন একটা সিচুয়েশন যেন হয়, উইন উইন সিচুয়েশন। তাহলে ওই উইন উইন সিচুয়েশন কিভাবে তৈরি করা যেতে পারে যাতে আপনিও জিতেন আমিও জিতি? একসাথে জেতা খুবই ইম্পর্টেন্ট। এবং একসাথে জিতলে, একসাথে কাজ করলে তখন এটি কি হয়, একটা সাইনার্জি তৈরি হয়। সাইনার্জি যেটাকে বলে, যেমন 2 আর 2 যোগ করলে 4 হয়, 2 আর 2 যোগ করলে কিন্তু কি হয়, 4 হয়। কিন্তু 2 আর 2 পাশাপাশি বসলে সেটা কি হয়ে যায়, 22 হয়ে যায়। 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে, কিন্তু 2 আর 2 পাশাপাশি বসলে, মিউচুয়ালি একসাথে হলে, কোলাপ করলে সেটা তখন কি হয়ে যায়, 2 আর 2 মিলে কত হয়ে যায়, 22 হয়ে যায়। তাহলে আপনি কি 4 হবেন না 22 হবেন? 22 হবেন কখন? যখন আপনারা টিম ওয়ার্ক কাজ করবেন, পাশাপাশি কাজ করবেন, মিউচুয়াল বেনিফিট দেখবেন। আপনার বেনিফিটও দেখবো আমি, আপনিও আমার বেনিফিটটা দেখবেন। পাশাপাশি আমরা কাজ করব। আমরা অনেকেই এরকম পাশাপাশি কাজ করতে পারি না, এই মিউচুয়াল বেনিফিট আমরা দেখতে পারি না। তাহলে এই মিউচুয়াল বেনিফিট, কোলাবোরেশন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মিউচুয়াল বেনিফিট কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখবো। এবং আমরা যারা বিমা পেশায় কাজ করি, আমাদের মিউচুয়াল বেনিফিটটা কিন্তু দেখতে হয়। আমি যদি আপনাদেরকে সফল যারা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হয়েছে, যারা সফল, তাদের হ্যাবিটের কথা যদি শেয়ার করি, তারা এই মিউচুয়াল বেনিফিটটা দেখে। যেমন একজন ব্রাঞ্চ ম্যানেজার গল্প যদি শেয়ার করি, উনি কি করেছে, একটা ব্যাংকের সাথে এরকম কোলাপ করেছে। ব্যাংকের একজন ম্যানেজার তার সাথে কি করেছে, কোলাবোরেশন করেছে। কি কোলাবোরেশন? ব্যাংকে যারা আসবে, বড় বড় ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টদেরকে উনি ওনারা ইসে পাঠাবে ইন্স্যুরেন্স করার জন্য। আর উনি কি করবে, উনি ওনাকে এফডিআর দিবে, তারপর তার মানে ব্রাঞ্চের যত অ্যাকাউন্ট আছে ওই ব্রাঞ্চে করবে। তাহলে দেখেন, একজন ব্রাঞ্চ ম্যানেজার তার কি লাগবে, অ্যাকাউন্ট লাগবে এবং এফডিআর লাগবে বা ডিপিএস লাগবে। আর একজন ইন্স্যুরেন্সের যিনি ব্রাঞ্চ ম্যানেজার, ওনার কি লাগবে, ওনার ইন্স্যুরেন্স পলিসি লাগবে। তাহলে ব্যাংক আর বিমা, মানে ব্যাংকের একজন ম্যানেজার এবং ইন্স্যুরেন্স কোম্পানি একজন ম্যানেজার, দুজনে একসাথে কোলাপ করেছে এবং বেশ ভালো ব্যবসা করতেছে তারা। তাহলে এই যেভাবে কোলাবোরেশন হইতে আপনারা কি করতে পারেন, কাজ করতে পারেন, এটাকে বলে মিউচুয়াল বেনিফিট, খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি বড় হতে চান, বড় হতে চাইলে একসাথে কাজ করতে হবে। তাহলে 4 নাম্বার মিউচুয়াল বেনিফিট। মিউচুয়াল বেনিফিট ভাবে কিভাবে কাজ করা যায় সেটা খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বার, এই গুণটা মাস্ট লাগবে এবং একজন বীমা কর্মীর জন্য এই গুণটা মাস্ট দরকার। সেটা কি? অ্যাক্টিভ লিসেনার। অ্যাক্টিভ লিসেনার হতে হবে, মনোযোগী শ্রোতা হতে হবে। 5 নাম্বার হ্যাবিট অ্যাক্টিভ লিসেনার। আর 6 নাম্বার টিম ওয়ার্ক। একটা টিম ওয়ার্ক ওয়েতে কাজ করতে হবে। টিম ওয়ার্ক, মানে একটা ফুটবল টিম কখন জিতে, যখন তাদের ভিতরে টিম ওয়ার্ক থাকে, তাদের ভিতরে পারস্পরিক বোঝাপড়া থাকে। বল কিভাবে পাস করতে হবে, কাকে পাস করতে হবে, চোখের ইশারা, বডি ল্যাঙ্গুয়েজ বোঝা। দেখেন, একটা টিম কখন জিতে, যখন তাদের ভিতরে টিম ওয়ার্কটা থাকে। তাহলে এখানে যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন, যাদের একটা টিম আছে, যারা ইউনিট ম্যানেজার আছেন, যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন, যারা এজিএম ডিজিএম সেলস ম্যানেজার আছেন, আপনার কিন্তু একটা টিম। আপনার যখন একটা টিম ওয়ে কাজ করবেন তখন আপনার কি হবেন, উইন করতে পারবেন। তো এই টিম ওয়ার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ হ্যাবিট যেটা, সেটা রিনুয়াল। রিনুয়াল কি? রিনুয়াল মানে শার্পেন দ্য স, অর্থাৎ কুঠারে ধার দেওয়া, অর্থাৎ ট্রেনিং করা। প্রতিনিয়ত ট্রেনিং করতে হবে, ট্রেনিং করে করে কুঠারে কি দিতে হবে, ধার দিতে হবে। তাহলে এই 7টা হ্যাবিট আপনি যদি আপনার ভিতর আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি কি হবেন, একজন ইফেক্টিভ পিপল হবেন, একজন সফল মানুষ হবেন, একজন সফল লিডার হবেন। এই 7টা হ্যাবিট খুবই গুরুত্বপূর্ণ। তা 7টা হ্যাবিটের প্রথম হ্যাবিট রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে প্রোঅ্যাক্টিভ হওয়া, অর্থাৎ দায়িত্ব কাঁধে নেওয়া, কাজের দায়িত্ব নেওয়া, যে কোনো কাজের দায়িত্ব নিয়ে কাজ করা। এরপর ভিশন। ভিশন মানে লং টার্ম গোল। লং টার্ম গোল মানে কি, আমার মৃত্যুর পর মানুষ আমার সম্পর্কে কি বলবে।
সেটা ঠিক করা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই অনুযায়ী তখন কাজ করা। এরপর হচ্ছে প্রায়োরিটাইজেশন। প্রায়োরিটাইজেশন মানে হচ্ছে কোন কাজ আগে করবেন, কোন কাজ পরে করবেন। 4 নম্বর হচ্ছে মিউচুয়াল বেনিফিট, যেটাকে আমরা বলি সাইনার্জি বলতেছি। 2 আর 2 পাশাপাশি বসলে 22 হয়, কিন্তু 2 আর 2 যোগ করলে 4 হয়। তাহলে পাশাপাশি কাজ করা, কোলাবোরেশন, যেটাকে আমরা বলি কোলাবোরেশন হওয়া। 5 নম্বর হচ্ছে অ্যাক্টিভ লিসেনার, মনোযোগী শ্রোতা হওয়া। 6 নম্বর হচ্ছে টিম ওয়ার্ক করা। আর 7 নম্বর হচ্ছে রিনুয়াল। রিনুয়াল মানে হচ্ছে শার্পেন দা স, কুঠারে ধার দেওয়া, অর্থাৎ প্রতিনিয়ত ট্রেনিং করা। এবং আপনাদের কুঠারে প্রতিনিয়ত ধার দেওয়ার জন্য আমরা প্রত্যেক মাসের 21 তারিখ কি করতেছি, যে টাউন হল মিটিং করতেছি। এবং দেখেন, এই যে প্রত্যেক মাসে 21 তারিখ আপনার কোঠারে আমি ধার দিচ্ছি, এবং সেটা কি সম্পূর্ণ ফ্রি। আপনি হয়তো একবার আমাদের কোনো একটা কোর্স করেছেন, কোর্স করে আপনি প্রত্যেক মাসে এই যে ফ্রি টাউন হল মিটিং কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। এই সুযোগ বাংলাদেশ কোন ট্রেনিং প্রতিষ্ঠান দিবে? মানে সেটা নেক্সট লেভেলে দিচ্ছে। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, ভালো জিনিসের প্রচার করতে হয়। আপনারা কিন্তু আমার কি হবেন, অ্যাম্বাসেডর হবেন। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, আমাদের যে 6 মাসের সেলস কোচিং শুরু হচ্ছে যাচ্ছে, সেই সেলস কোচিং এ আপনার পরিচিত যদি কেউ থাকে তাদেরকে আহ আজকের ভিতর ভর্তি হইতে আহ্বান করবেন। 6 মাসের জন্য আমরা কিন্তু খুব স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, মাত্র 6,000 টাকায় আপনি এটা করতে পারছেন। এবং আপনি নিজেই চিন্তা করেন, 6 মাস কেউ যদি আপনাকে গাইড করে, আপনার কোচ হিসেবে থাকে, আপনার পারফরমেন্স এমনি বেড়ে যাবে, আপনার ইনকাম এমনি বেড়ে যাবে। তাহলে আপনি কেন এই সুযোগটা নেবেন না? ওকে, এবার আমরা যদি একটু আর একটু ডিটেলস যদি আলোচনা করি, যে প্রথম হ্যাবিট, প্রথম 7টা হ্যাবিট, 7টা হ্যাবিটের প্রথম 3টা হ্যাবিট হচ্ছে প্রাইভেট ভিক্টোরিজ। প্রাইভেট ভিক্টোরিজ মানে হচ্ছে এটা আপনার সেলফ, নিজের 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 ভিতরে কাজ করতে হবে, মানে ইন্টারনাল, নিজের সাথে কাজ, প্রাইভেট ভিক্টোরিজ বলতেছে। প্রথম হ্যাবিট হচ্ছে প্রোঅ্যাক্টিভ, যেটাকে আমরা বলছি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা, রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা। আমরা অনেকে রিঅ্যাক্টিভ হয়ে যাই। রিঅ্যাক্টিভ মানে কি? রিঅ্যাক্টিভ মানে হচ্ছে মানে কোন একটা জিনিসের সাথে সাথে আচরণ, মানে হচ্ছে অটো পাইলট ভাবে আচরণ করা, প্রোগ্রামড হয়ে আচরণ করা। কিন্তু কোনো কিছুতে হচ্ছে রিয়াকশন দেওয়ার আগে, রেসপন্স করার আগে, তাহলে আমরা কি করবো, রিয়াকশন দিব না, আমরা কি করবো, রেসপন্স। তাহলে রিয়াকশন এবং রেসপন্স দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আমি আবার যদি বলি, রিয়াকশন এবং রেসপন্স দুটোর মধ্যে পার্থক্য আছে। রিয়াকশন হচ্ছে যেটা আপনার ভিতর প্রোগ্রামড হয়ে আছে, সেটাই আপনি করতেছেন। যেমন আপনার গালে হচ্ছে একটা মশা করতেছে, আপনি চুপ করে ছাপ্পট করলেন, এটা অটো, অর্থাৎ গালে কোনো ই হলে আপনি অটো চট দিচ্ছেন বা অটোই করতেছেন, এই যে অটো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি রিয়াকশন, আপনার ভিতর প্রোগ্রাম হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু রেসপন্স মানে কি? রেসপন্স মানে হচ্ছে আপনি জিনিসটা আগে দেখবেন, অর্থাৎ বর্তমানে থেকে সচেতন হয়ে, প্রোগ্রাম হয়ে না, সচেতন হয়ে যখন আপনি আচরণ করবেন, তখন এটাকে আমরা বলতেছি রেসপন্স। আমাদের আচরণ করার জন্য, মানে কোন একটা জিনিস রেসপন্স করার জন্য আমাদের অনেক স্টিমুলাস থাকে, অনেক স্টিমুলাস থাকে। এবং ওই স্টিমুলাস অনুযায়ী আমরা কি করি, রেসপন্স করি। স্টিমুলাস কি? স্টিমুলাস মানে হচ্ছে উদ্দীপক। স্টিমুলাস মানে হচ্ছে উদ্দীপক বা উপাদান। আপনাকে আমি আটা দিলাম, তাহলে এটা হচ্ছে স্টিমুলাস, উদ্দীপক বা উপাদান। আপনি এটা দিয়ে রেসপন্স কি করলেন? আপনি এটা দিয়ে রেসপন্স করলেন হচ্ছে রুটি বানালেন, আপনি এটা দিয়ে হচ্ছে পিঠা বানালেন। তাহলে এই যে আটা দিলাম, আপনি এটা দিয়ে রুটি বানাইতে পারেন, এটা দিয়ে আপনি পিঠা বানাইতে পারেন। তাহলে আপনি কিভাবে রেসপন্স করবেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করতেছে। ঠিক আছে? যে বলা হয়ে থাকে, একটা ছুরি দিয়ে মানুষও খুন করা যায়, আবার একটা ছুরি দিয়ে পেঁয়াজও কাটা যায়। তাহলে নির্ভর করতেছে কিসের উপর? আপনার দৃষ্টিভঙ্গির উপর, আপনার ব্যবহারের উপর। আমি আপনাকে বর্ণমালা দিলাম, বর্ণমালা দিয়ে আপনি ভালোবাসি বলতে পারেন, আবার বর্ণমালা দিয়ে আপনি গালিও দিতে পারেন। তাহলে দেখেন, এই যে বর্ণমালা, এগুলো হচ্ছে স্টিমুলাস। আর আপনি এটা দিয়ে আপনি কিভাবে রেসপন্স করতেছেন, এটা নির্ভর করতেছে আপনার দৃষ্টিভঙ্গির উপর। যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, তারা ইতিবাচক ভাবে রেসপন্স করে, আর যারা নেতিবাচক, তারা নেগেটিভ ভাবে রেসপন্স করে। এই জন্য কোনো কিছুতে রেসপন্স করার আগে একটা রুল হচ্ছে, সেটাকে বলে 5 সেকেন্ড রুলস। 5 সেকেন্ড রুলস মানে কি? আমি রেসপন্স করব, 5 সেকেন্ড পর সাথে সাথে রেসপন্স করবো। অনেকে সাথে সাথে রেসপন্স করে ফেলে, সাথে সাথে আমরা রেসপন্স করবো না, আমরা
5 সেকেন্ড পজ নিব, 5 সেকেন্ড পজ নিয়ে আমরা কি করব, রেসপন্স করব। তাহলে তাহলে আপনার কি আছে, ফ্রিডম টু চুজ। আপনি কি ধরনের রেসপন্স করবেন। আপনি আটা দিলাম আপনাকে, আটা দিয়ে আপনি রুটি বানাবেন, পিঠা বানাবেন, এটা আপনার ইচ্ছা, ইচ্ছা শক্তি, যে ফ্রিডম টু চুজ, আপনার স্বাধীনতা আছে চুজ করার জন্য। আর এর জন্য আপনার দরকার সেলফ অ্যাওয়ারনেস, ইমাজিনেশন, কনসান্স, মানে বিবেক দরকার, ইন্ডিপেন্ডেন্ট উইল, এই জিনিসগুলো দরকার আপনার। ঠিক আছে। আমাদের লাইফে কিছু ঘটনা হচ্ছে যেটা আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন, অর্থাৎ আপনি কন্ট্রোল করতে পারবেন। আর আর কিছু ঘটনা আছে যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার কন্ট্রোলের বাইরে। তাহলে যেটা আপনার কন্ট্রোলের বাইরে সেটাকে আমরা বলতেছি সার্কেল অফ কনসার্ন, আর যেটা আপনার কন্ট্রোলের মধ্যে সেটাকে বলতেছি সার্কেল অফ ইনফ্লুয়েন্স। তাহলে যেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে সেটাকে আমরা বলতেছি সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আর যেটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটাকে আমরা বলতেছি সার্কেল অফ কনসার্ন। যেমন বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটা কি আপনার সার্কেল অফ কনসার্ন না সার্কেল অফ ইনফ্লুয়েন্স? চ্যাট বক্সে যদি একটু লেখেন, বাইরে বৃষ্টি হচ্ছে, এটা কি আপনার নিয়ন্ত্রণের মধ্যে না নিয়ন্ত্রণের বাইরে? বাইরে বৃষ্টি হচ্ছে, এটা কি সার্কেল অফ কনসার্ন না সার্কেল অফ ইনফ্লুয়েন্স? সবাই একটু চ্যাট বক্সে লেখেন, দেখি বুঝতে পারছেন কিনা আপনারা। বাইরে বৃষ্টি হচ্ছে, এটা কি আপনার সার্কেল অফ কনসার্ন না সার্কেল অফ ইনফ্লুয়েন্স? সবাই একটু চ্যাট বক্সে লেখেন। জি, নিখিল সাহেব সুন্দর উত্তর দিয়েছেন, সার্কেল অফ কনসার্ন, এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। বৃষ্টি হচ্ছে, এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সার্কেল সার্কেল অফ কনসার্ন। তাহলে কিন্তু আমরা অধিকাংশ মানুষ যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে সেটা নিয়ে হচ্ছে সারাদিন সময় ব্যয় করি, যে বৃষ্টি কেন হচ্ছে, আই হায় কি হবে কি হবে, আজকে মার্কেট ভিজিট কেমনে করব, আমি টার্গেট কেমনে অ্যাচিভ করব, তাই বৃষ্টি নিয়ে সারাদিন হচ্ছে পড়ে থাকে, সার্কেল অফ কনসার্ন, ওটা নিয়ে সারাদিন পড়ে থাকে। কিন্তু আমাদের ফোকাস দিতে হবে, নজর দিতে হবে সার্কেল অফ ইনফ্লুয়েন্সের দিকে। সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে কি? সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে হচ্ছে আপনার নিয়ন্ত্রণের মধ্যে কোনটা আছে। তাহলে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার নিয়ন্ত্রণের মধ্যে কি আছে? ছাতা নিয়ে বের হওয়া। তাহলে ছাতা নিয়ে বের হওয়া, এটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণের মধ্যে। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, এটা সার্কেল অফ কনসার্ন। তাহলে বৃষ্টি হচ্ছে, ওটাতে আমরা ফোকাস করবো না, আমরা ফোকাস করবো কোথায়? সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এবং যারা সফল মানুষ তারা সার্কেল অফ নজর দেয়, নিয়ন্ত্রণের মধ্যে কোনটা সেটা দিকে নজর দেয়। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার কাছে অপরচুনিটি চলে আসবে। তো এই জন্য বলা হয় যে মানে যেখানে আপনি ফোকাস দিবেন সেখানে সেই ধরনের আপনার এনার্জি আসবে। আপনি যদি সমাধানের দিকে ফোকাস দেন, আপনি পজিটিভ এনার্জি পাবেন, আপনার কাছে সমাধান চলে আসবে, সমাধান। আর আপনি যদি হচ্ছে সমস্যার দিকে খালি নজর দেন, যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, যে আপনার সব নিয়ন্ত্রণের মধ্যে না, তাহলে খালি অসুবিধা অসুবিধা খালি চলে আসবে। তাহলে ফোকাস কোথায় দিবেন? ফোকাস দিতে হবে আমাদের এই সার্কেল অফ ইনফ্লুয়েন্সের দিকে। এবং যারা সফল মানুষ, ইফেক্টিভ মানুষ, তারা সমাধানের দিকে ফোকাস করে, যে এটা তো আমার নিয়ন্ত্রণের মধ্যে না, তাহলে আমি এটা করি। কিন্তু আমার নিয়ন্ত্রণের মধ্যে কোনটা আছে? আহ, বৃষ্টি হচ্ছে, আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে, আমি ছাতা নিয়ে বের হবো, ছাতা নিয়ে বের হলাম। ট্রাফিক জ্যাম, একটু লেখেন দেখি, ট্রাফিক জ্যাম এটা কি সার্কেল অফ কনসার্ন না সার্কেল অফ ইনফ্লুয়েন্স? আপনার চ্যাট বক্সে লেখেন, ট্রাফিক জ্যাম এটা কি সার্কেল অফ কনসার্ন না সার্কেল অফ ইনফ্লুয়েন্স? ট্রাফিক জ্যাম এটা কি আপনার নিয়ন্ত্রণের মধ্যে না নিয়ন্ত্রণের বাইরে? নিয়ন্ত্রণের মধ্যে হলে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, আর নিয়ন্ত্রণের বাইরে হলে সার্কেল অফ কনসার্ন। কনসার্ন, এই যে যাক, আপনারা শিখে ফেলছেন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমাকে বলেন, এই জিনিসটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে না নিয়ন্ত্রণের বাইরে? সেভিংস করা, এটা কি সার্কেল অফ কনসার্ন না সার্কেল অফ ইনফ্লুয়েন্স? সেভিংস করা, টাকা জমানো, সেভিংস, এটা কি সার্কেল অফ কনসার্ন না সার্কেল অফ ইনফ্লুয়েন্স? আমি টাকা জমাইতে চাই, এটা কি আমার নিয়ন্ত্রণের মধ্যে না নিয়ন্ত্রণের বাইরে? ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স। থ্যাংক ইউ, আপনারা একদম সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে টাকা সেভ করা এটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে, তাহলে আপনার ওই দিকে নজর দিতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ খালি বাইরে ফোকাস দেই, বাইরে ফোকাস দেই। ঠিক আছে, আশা করছি আজকের পর থেকে কোনো সমস্যা, আপনার কাছে সমস্যা হবে না, যখন হচ্ছে আপনি সমাধানের দিকে নজর দিবেন, যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সবসময় যখন কোনো একটা প্রবলেম আসবে, প্রথমে চিন্তা করবেন কোন জিনিসটা আমার নিয়ন্ত্রণের মধ্যে, কোন জিনিসটা আমার নিয়ন্ত্রণের বাইরে। যেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে সেটার দিকে মনোযোগ দিবেন। আর যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে না, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে,
সেটা দিকে নজর দিবে না, সেটা নিয়ে ভাবার দরকার নাই। ঠিক আছে, ওকে। এবং সার্কেল ইনফ্লুয়েন্স যত বাড়াবেন আপনি, আস্তে আস্তে দেখবেন কনসার্ন এরিয়াটা কি কমে আসতেছে, কমে আসতেছে। এরপর হচ্ছে 2 নম্বর হ্যাবিট, বিগিন উইথ ইন মাইন্ড। শেষ চিন্তা করে শুরু করা। যে কোনো কাজের শেষটা চিন্তা করে কাজ করবেন, শেষটা চিন্তা করে। এবং দেখবেন যখন কোনো ইঞ্জিনিয়ার কোনো একটা বিল্ডিং বানায়, বিল্ডিং এর শেষটা দেখে, এই বিল্ডিংটা বানাইলে শেষটা কিরকম হবে, সেটা একটা ব্লু প্রিন্ট তৈরি করে, ব্লু প্রিন্ট তৈরি করে তারপর হচ্ছে সে নকশা তৈরি করে। তাহলে যে কোনো কাজে শেষটা চিন্তা করে কাজ করা, যে আমার একটা শেষ পরিণতি কি হবে। ঠিক একই ভাবে আমরা তো সবাই জীবন শুরু করেছি, তাহলে আমাদের জীবনটা শুরু করতে হওয়া উচিত আমাদের মৃত্যুর কথা চিন্তা করে। আমার শেষ পরিণতি যখন আমি মারা যাব, যখন আমাকে হচ্ছে, তখন আশেপাশে মানুষ আমাকে কি বলবে, আমি কি সফল মানুষ হতে পেরেছি, আশেপাশে মানুষকে আমাকে ঘৃণা করবে নাকি ভালোবাসবে, সবাই ফুল নিয়ে আসবে, 3 দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে, না কি হবে। এই যে শেষ পরিণতি চিন্তা করে, তখন এটাই আপনার কি হবে, তখন হচ্ছে ভিশন হবে, লং টার্ম গোল হবে আপনার। ঠিক আছে, ওকে। আমাদের হচ্ছে এটা 2 মিনিট পর হচ্ছে শেষ হয়ে যাবে, আপনার আবার সেম লিঙ্ক দিয়ে আবার জয়েন করবেন। হ্যাঁ, 2 মিনিট পর হচ্ছে এটা মানে ক্লোজ হয়ে যাবে। আবারও সেম লিঙ্কে জয়েন করে আপনার হচ্ছে শুরু করবেন। তাহলে হচ্ছে আমরা চাচ্ছি মানুষ আপনাকে কিভাবে স্মরণ করবে। আপনারা এই 2 মিনিট একটু ভাবেন, ভেবে যদি একটু লিখে ফেলেন, মানে হচ্ছে আপনার ভিশন, যে মানুষ আপনাকে কিভাবে স্মরণ করবে। যেমন আমার ভিশন হচ্ছে আমি বিমা সেক্টরের জন্য কাজ করতে চাই। আমি মারা গেলে মানুষ যেন স্মরণ করে যে আলামিন মোহাম্মদ বিমা সেক্টরের জন্য অনেক কাজ করেছে। আমাকে যেন খোদা বক্সের মতো মানুষ স্মরণ করে। খোদা বক্স, ইন্স্যুরেন্স একজন জাদুকর বলা হয়, খোদা বক্স। এরপর এরকম এরকম ভাবে যেন মানুষ আমাকে কি করে, স্মরণ করে। তা আপনাকে মানুষ কিভাবে স্মরণ করবে, সবাই একটু চ্যাট বক্সে লেখেন, একটু চিন্তা করেন, চিন্তা করে একটু চ্যাট বক্সে লেখেন। এই যে লাইফের ভিশনটা সেট করা, যে শামীম সাহেব যখন মারা যাবে তখন আশেপাশে মানুষ কি বলবে শামীম সাহেব সম্পর্কে। নিখিল সাহেব যখন মারা যাবে তখন আশেপাশে মানুষ নিখিল সাহেব সম্পর্কে কি বলবে, কি বলা বলি করবে। নিখিল সাহেব একজন ঘুষখোর ছিল না নিখিল সাহেব একজন সৎ মানুষ ছিল, নিখিল সাহেব টাঙ্গাইলে বিমার দাওয়াত পৌঁছাই দিয়েছে। আশেপাশে মানুষ কি কি বলবে, সবাই একটু চিন্তা ভাবনা করেন। চিন্তা ভাবনা করে চ্যাট বক্সে লেখেন যে যে যেমন আব্দুর রহিম সাহেবকে মনে করবে মানুষের কল্যাণে কাজ করেছে তিনি, মানুষের কল্যাণে। ওকে। এবং আরেকটু স্পেসিফিক ভাবে মানুষের কল্যাণে আপনি কি কি কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ? তখন দেখবেন আরেকটু স্পেসিফিক ভাবে হয়ে যাবে, যে আপনি তখন সেট করতে পারবেন আমি তাহলে এইভাবে কাজ করবো। এই আপনি কি বিমার মাধ্যমে মানুষের কল্যাণ করতে চাচ্ছেন, নাকি আপনার এতিমখানা খুলে কাজ করতে চাচ্ছেন, নাকি লঙ্গরখানা খুলে কাজ করতে যাচ্ছেন, মানে অনেকভাবে তো মানুষের কল্যাণ করা যায়। তাহলে আপনি কিভাবে মানুষের কল্যাণ করতে যাচ্ছেন সেটা যদি সেট করে ফেলেন। সবাই 1টা মিনিট সময় নেন। 1 মিনিট পর হচ্ছে এটা শেষ হয়ে যাবে, আবার হচ্ছে আপনারা হচ্ছে সেম লিঙ্কে আবার জয়েন করবেন। কারণ আমাদের জুমের এটা হচ্ছে মানে পেইড ভার্সনটা শেষ হয়ে গেছে মেয়াদ, আমাদের হচ্ছে ই করতে হবে। যেমন আব্দুর রহিম সাহেব বিমার মাধ্যমে কাজ করে তিনি মানুষের জীবনে ই হতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তাহলে কখনো মাথায় টানবেন না যে আমি বিমা সেক্টর থেকে চলে যাব। হুম। কেউ দেখা যাচ্ছে কোনো একটা লোভনীয় প্রস্তাব দিয়েছে যে আব্দুর রহিম সাহেব আমাদের এসে জয়েন করেন, লাখ টাকা বেতন, তখন এটা ই হবে না।